মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে স্কাই নিউজকে ডক্টর ইউনূস। তাকে ফেরানোর বিষয়টি নির্ভর করছে ভারতের ওপর। শেখ হাসিনার বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, নির্বাচিত সরকারও বিচার করতে পারবে বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী। পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণে দুর্নীতির তথ্য পাওয়া গেছে, 23 জনের বিরুদ্ধে দুদকের মামলা। জিনিসপত্রের দাম আগের বছরের চেয়ে বাড়েনি, মত অর্থ উপদেষ্টার। বাজার ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, ক্ষমতায় থাকাকালীন জোরপূর্বক গুমের পাশাপাশি গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার বিক্ষোভে গণহত্যার অভিযোগে বিচার হবে শেখ হাসিনার। এ অপরাধে তার সাথে জড়িত সবাইকেই বিচারের আওতায় আনা হবে। এরই মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে 2টি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অধ্যাপক ইউনূস আরও জানান, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে নয়াদিল্লিকে, কিন্তু এখনও তার কোনো জবাব দেয়নি দিল্লি। এটা এমন এক জঘন্য বিষয় যা আপনি দেখতে পারেন, অনুভব করতে পারেন অথবা পর্যবেক্ষণ করতে পারেন। পুরো সরকারই এসব অপরাধের সাথে জড়িত ছিল। এ কারণে আপনি আলাদা করে বলতে পারবেন না কে নিজ স্বার্থে এটি করেছিল বা কে নির্দেশ পালন করেছিল, কে এটিকে সমর্থন না করলেও এর সঙ্গে জড়িত ছিল। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার শাস্তি হবে বিচারিক প্রক্রিয়ায়, এর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। জনগণের নির্বাচিত প্রতিনিধিরা দেশ না চালানোয় অন্তর্বর্তী সরকারের তেমন দায়বদ্ধতা নেই বলেও মন্তব্য করেন তিনি। বনানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচিত সরকার সংসদে গিয়ে ঐক্যমতের ভিত্তিতে যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যতদিন যাচ্ছে সংকট ততই বাড়ছে বলেও মনে করেন তিনি। বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা যাচ্ছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতিরও তেমন উন্নতি নেই। নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে সংকট কেটে যাবে বলেও মনে করেন তিনি। স্বাধীনতা বিচার আছে, এটার সাথে নির্বাচনে কি সম্পর্ক সেটা তো বোঝা মুশকিল। আমরা আজকে এটার জন্য হবে না নির্বাচন, কালকে আরেকটার জন্য হবে না, পরশু আরেকটার জন্য, কত কথাই তো শুনতেছি। এই সমস্ত কথাবার্তা বলে নির্বাচন ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। এরকম একটি অনির্বাচিত সরকারের পক্ষে এটার ট্যাকেল করা খুবই ডিফিকাল্ট। এখানে এই সমস্যাগুলো সমাধান করতে গেলে আপনাকে জনগণের সমর্থন নিয়ে আপনাকে একটা দল ক্ষমতায় থাকতে হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক সিআর আবরার। সকাল 11টায় বঙ্গভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শেখ আব্দুর রশিদ। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকার কর্মী সিআর আবরারকে শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। কয়েক দফায় নতুন কয়েকজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। সবশেষ 25 ফেব্রুয়ারি উপদেষ্টা থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। বর্তমানে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা দাঁড়ালো 23-এ। এদিকে শপথ নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের নতুন শিক্ষা উপদেষ্টা জানান, টালমাটাল পরিস্থিতিতে দায়িত্ব দেয়া হলেও আস্থার সংকট হবে না। টালমাটাল সমস্যার মধ্যে তিনি এই টিমকে নিয়ে তিনি এই দায়িত্ব পালন করেছেন, যে গুরু দায়িত্ব পালন করেছেন। এবং সেই উনিও বললেন যে সামনেও কিন্তু যে একটা ইজি হবে তা না। আর এটা হচ্ছে বড় মন্ত্রণালয়গুলোর মধ্যে একটা। আমি মনে করি ইটস এ রেয়ার অনার দ্যাট আই হ্যাভ গিভেন দিস টাস্ক। আমি এটাও মনে করি যে আপনাদের মতো যোগ্য লোকজন এখানে আছেন। ভাই যেটা বললেন যে যেভাবে তারা দায়িত্ব সামলেছে, সমস্যা আছে, সমস্যা থাকবে, এবার আমি মনে করি আপনাদের সহযোগিতা নিয়ে আমরা অবশ্যই যে একটা গুরু দায়িত্ব, সেই গুরু দায়িত্ব আমরা পালন করব। ঢাকায় সাবেক 2 মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিস
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন। বুধবার বেলা 11টার কিছু আগে তারা ট্রাইব্যুনালে যান। এই সময় তাদেরকে স্বাগত জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। 2 মার্কিন কূটনীতিক জুলাই গণহত্যা ও গত 15 বছরের গুম খুন এবং বিচার প্রক্রিয়া সম্পর্কে জানতে চান এবং সহায়তার প্রস্তাব দেন। ন্যায় বিচার নিশ্চিত হবে সেই প্রত্যাশার কথাও জানান তারা। এদিকে গাজীপুরের কোনাবাড়িতে গত 5 আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংগঠিত কলেজ ছাত্র হৃদয় হত্যা মামলায় গাজীপুরের কোনাবাড়ি থানার সাবেক ওসি KM আশরাফ উদ্দিন ও কনস্টেবল আকরাম সহ পুলিশের সাবেক 5 জন কর্মকর্তার তদন্ত প্রতিবেদন 15 জুন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়াও কনস্টেবল আকরাম হোসেনকে 11 মার্চ জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। এর আগে সকাল 10টায় প্রিজন ভ্যানে তাদের হাজির করা হয়। পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণে দুর্নীতি খুঁজে পেয়েছে দুদক। এই ঘটনায় 23 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। একই দিন সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং তার স্ত্রী হাসিনা গাজীর বিরুদ্ধে 288 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে পৃথক 2টি মামলা করেছে সংস্থাটি। পতিত আওয়ামী লীগ সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প ছিল পদ্মা সেতু। 32,000 কোটি টাকা প্রকল্পের একটা বড় অংশ ভূমি অধিগ্রহণ এবং পরামর্শক নিয়োগে ব্যয় করে। অভিযোগ রয়েছে জমি অধিগ্রহণের ক্ষেত্রে পদে পদে ঘটেছে অনিয়ম দুর্নীতি। পট পরিবর্তনে যার অনুসন্ধানে নেমে দুদক খুঁজে পেয়েছে নানা অসঙ্গতির। দুদক জানিয়েছে ভুয়া রেকর্ড ও জালিয়াতির মাধ্যমে অর্থ লুটপাট করায় মাদারীপুরে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটক সহ 23 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এদিন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর এবং তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 33 কোটি টাকার অবৈধ সম্পদ ও 288 কোটি টাকার সন্দেহজনক লেনদেনেরও অভিযোগে মামলা করেছে দুদক। এদিকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের 23 কোটি টাকার একটি প্রকল্পের নথি গায়েব এবং দুর্নীতির খোঁজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। বহুমুখী সেতু প্রকল্প সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষমতার অপব্যবহারপূর্বক 23টি চেকের বিপরীতে সরকারের 9,57,00,000 টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে জনাব প্রমথ রঞ্জন ঘটক সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সহ বেনিফিশিয়ারিদের মোট 23 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। জিনিসপত্রের দাম আগের বছরের চেয়ে বাড়েনি মন্তব্য করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বর্তমান বাজার ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট তিনি। সরকার নিত্যপণ্যের দাম আরও কমানোর চেষ্টা করছে বলেও জানান অর্থ উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, জিনিসপত্রের দাম আরও কমানো প্রয়োজন। এখনও দামের কারণে কিছু মানুষের কষ্ট হচ্ছে। ব্যবসা বাণিজ্য কমে গেছে, বেকারত্ব বেড়েছে, এমনটা জানিয়ে উপদেষ্টা বলেন, বিভিন্ন খাতে অর্থনৈতিক সহায়তা এবং প্রণোদনার মাধ্যমে তা পুনরুদ্ধারের চেষ্টা করছে সরকার। উপদেষ্টা বলেন, কর্মসংস্থান সৃষ্টির জন্য নানাভাবে কাজ চলছে। বেকারত্বের হার কমাতে পারলে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সার্বিক অর্থনৈতিক একেবারে যে 3 জন ঘাড়ে, এটা অনেকটা হয়তো কিছু কিছু ক্লাসের লোক আছে কষ্ট পাচ্ছে। সার্বিকভাবে অর্থনীতি একেবারে খুব খারাপ হিসেবে না। একটা হয়েছে যে ব্যবসা বাণিজ্যতে কিছু বন্ধ হতে, কিছু সোর্স অফ ইনকাম যেটা আমরা বলি সেটা কিছুটা হিসেবে, কিন্তু একেবারে একদম ধ্বংসের পথে চলে গেছে, পড়ে যাওয়ার পথে আমরা মোটামুটি উদ্ধার করে নিয়ে আসছি। আর সেকেন্ড হলো নূতন এমপ্লয়মেন্ট জেনারেশনটা একটু কম হচ্ছে, যেটা আমরা এখানে এখন বলছি ইমিডিয়েটলি ইনফ্রাস্ট্রাকচার প্রোগ্রেস এগুলো যে করে। আর ব্যবসা বাণিজ্যটা আমরা চেষ্টা করছি, কারণ ব্যবসা বাণিজ্য সবচেয়ে বেশি। আপনি কম্পেয়ার করেন গত বছরের তুলনায়, আপনি ওটা একটু কম্পারেটিভ দেখবেন। তো আপনারা যদি দেখেন একেবারে আমরা যেটাকে বলি স্ট্যাটিক অ্যানালাইসিস, এই আজকে এই ইনফ্লেশন ওরা আজকে গতকাল কি ছিল, আগামী কি হবে, সেটা একটু ডাইনামিক দেখতে হবে। এটা চলমান জিনিস। তো অধিগ্রহণ করা জমি ন্যায্য মূল্য না পাওয়ায় অভিযোগ হবিগঞ্জ নবীগঞ্জের শতাধিক কৃষকের। পাওনা পরিশোধ না করেই বিবিয়ানা গ্যাস ফিল্ডের বিদ্যুৎ সাবস্টেশনের কাজ শুরু হয় ক্ষুব্ধ তারা। মানববন্ধন সহ নানা কর্মসূচিতে প্রতিবাদ জানালেও প্রশাসন বলছে এই বিষয়ে কিছুই জানে না তারা। হবিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাহিজের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। হবিগঞ্জের নবীগঞ্জের আইনগাঁও এলাকায় প্রায় 25 বিঘা জমিতে তৈরি হচ্ছে বিবিয়ানা গ্যাস ফিল্ডের বিদ্যুৎ সাবস্টেশন। কৃষকদের অভিযোগ, জমির ন্যায্য মূল্য পরিশোধ না করেই একটি প্রভাবশালী মহল মাটি ভরাটের প্রাথমিক কাজ শুরু করেছে। কৃষকদের দাবি, এলাকায় জমির দাম 1 লাখ টাকার বেশি হলেও সরকারিভাবে মাত্র 25,000 টাকা করে নির্ধারণ করা হয়েছে। ফ্যাসিস্ট সরকারের আমলে জোর করে জমি অ্যাকোয়ার করা হয়েছে। ন্যায্য পাওনার দাবিতে ক্ষতিগ্রস্তরা মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি করলেও কোনো প্রতিকার পাচ্ছেন না।
সর্বশেষ সম্পদ এখানে, এটা আমরা উপযুক্ত মূল্য না পাওয়াতে আমরা মানববন্ধন করতেছি। সবাই এখানে বসে থাকবে, কাজ করতে দিব না। আর জোরপূর্বকভাবে ওরা মাটি ফেলাইতেছে, আমরা কোনো নোটিশ ছাড়া, আমরা জানাই ছাড়া। আমরা উপযুক্ত এখানের মূল্য হইল প্রায় 1.5 লাখ টাকা শতক। আমরা পাইতেছি 25,555 শতক। আমরা যে এই প্লটের উপরে খাড়া আছি, এটা আমার মৌরসী সম্পত্তি, আমার বাপদাদার সম্পত্তি। আমরা সরকারের উন্নয়নের জন্য আমরা এই জায়গাটা দিতে প্রস্তুত, তবে আমরা ন্যায্য মূল্য পাইতেছি না। এডিসি সাহেবের লোকজন বলছে দেন আপনারা উপযুক্ত মূল্য পাবেন, কিন্তু তারা পরবর্তীতে উপযুক্ত মূল্য দেয় নাই। পরবর্তীতে যেটা নোটিশ দেওয়া হলো, এই নোটিশে দেখা গেছে যে এখানের মূল্য 25,555 টাকা রেট ধরা হয়েছে। বর্তমানে এখানে 2 লক্ষ 1.5 লক্ষ টাকা শত বিভিন্ন স্তর বিশেষে রেট দেওয়া হয়েছে এখানে। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি তারা জমি ভরাটের কাজ পেয়েছেন একটি চায়না কোম্পানির কাছ থেকে। একবার কইরা তারা টেকা এবং তারার যে মৌজার যে রেটে যেটা মূল্য পড়ে, এই মূল্যটা এলো অফিসে আপনার খবর নিলেই পাইবেন। এটাই কেন করছে তারা, এর ভিতর থেকে তারা কেউ কেউ, আমি যেটা শুনছি আর কি নদী ভাই, তারা কেউ কেউ টেকাও উঠে আনছে অনেকেই। তো এর বিষয়ে আমি আর এর অতিরিক্ত কিছু জানি না। এখন আমি টেন্ডার দিছি, আমি চায়নার কাছ থেকে কাজটা পাইছি, আমার এখানে জাস্ট খালি বালিটা ফিলিং করে দিলাম তারা বিট বালিটা। উপজেলা প্রশাসন জানিয়েছে ক্ষতিপূরণ দেয়া হবে পর্যায়ক্রমে। এলে মামলা যদি হয়ে থাকে অবশ্যই মূল্য পাবে। 7 ধারার নোটিশের পরে যখন 8 ধারার নোটিশ দেওয়া হবে তখন পাবে। 7 ধারার নোটিশের পরে তো দখল বুঝে নেওয়া হয়, দখলটা আগে বুঝে নেয় সরকার পক্ষে। ওই বাই দিস টাইম একই সাথে আসলে ক্ষতিপূরণটা হচ্ছে গেলে শাখা থেকে রিসিভ করে, ক্ষতিপূরণ যারা প্রত্যাশী আর কি। ঠকিয়ে জোর করে নেওয়া জমির ন্যায্য মূল্য দ্রুত পরিশোধ চান ক্ষতিগ্রস্তরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে মাদারীপুরের কালকিনির বাঁশগাড়ি ইউনিয়ন। আধিপত্য বিস্তার নিয়ে হানাহানি সহ নানা অপরাধে জড়িয়ে পড়েছে এখানকার স্থানীয়রা। চেয়ারম্যান মেম্বারদের দ্বন্দ্বের জেরে সম্প্রতি ঘটেছে ট্রিপল মার্ডারের মতো ঘটনাও। অভিযোগ রয়েছে বর্তমানের চেয়ারম্যান সুমন ও তার ভাই কেন্দ্রীয় যুবলীগ নেতা রাজনের অত্যাচারে গ্রাম ছাড়তে বাধ্য হয়েছেন অনেকেই। মাদারীপুর প্রতিনিধি ফরিদ উদ্দিন মুফতির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বরিশাল, শরীয়তপুর ও মাদারীপুর এই 3 জেলার সংযোগ স্থল কালকিনি উপজেলার বাঁশবাড়ি ইউনিয়ন, যেখানে প্রায় ঘটে হত্যার মতো ঘটনা। আর এসব হত্যার সাথে নাম জড়িয়ে আছে সুমন চেয়ারম্যানের। বরিশাল সহ একাধিক জায়গায় একাধিক হত্যা মামলা রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি ইউপি সদস্য আক্তার হোসেন, তার ছেলে মারুফ শিকদার ও সিরাজুল চৌকিদারকে কুপিয়ে হত্যা করা হয়। ভুক্তভোগী পরিবারের অনেকেই অভিযোগ করেন, ঘটনার পর সুমনের অত্যাচারে গ্রাম ছাড়া হয়েছেন নিহতদের পরিবার। আমার এক ছেলে, আমার ছোট ভাইয়ের 2 ছেলে, আমার চাচাতো ভাইয়ের পুরা, এই 4 জন মাইসের পাপের দিয়া ফেলাইছে, একটা লয়ে গেছে হাতে করে। সুমন ব্যাপারী, রাজন ব্যাপারী, তাদের সন্ত্রাসী যে বাহিনী আছে, এই বাহিনীদের অত্যাচারে এলাকায় থাকতে পারি না। আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, মাটিতে যেতে পর্যন্ত পারি না। সুমন ব্যাপারী, রাজন ব্যাপারী, আলী লাপি ব্যাপারী, আরও অন্য অনেক লোকজনে আমার পুরারে সবাই হত্যা করে। তবে অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন সুমন চেয়ারম্যান। বিশাল বড় সামগ্রিক আমার থিঙ্কিং যেটা, যে একজন মানুষ যত অপরাধী হোক, আইন আছে দেশের শাসন ব্যবস্থা, সেখানে তার বিচার হতে পারে। একজন লোকের তো মাইরা ফেলানোর অধিকার তো রাষ্ট্র কারণে, এটা বিরাট বড় অন্যায়। যারাই এর বিচার হোক, তার সঠিক ট্রান্সপারেন্ট প্রক্রিয়ার বিচার। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান এই কর্মকর্তা। 3টি মামলায় সর্বমোট 12 জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। তারা এখনো জেল হাজতে আটক রয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে পুনরায় কোনো ধরনের নাশকতা তৈরি না করতে পারে সেই বিষয়ে আমরা যথেষ্ট সোচ্চার রয়েছি। কালকিনি থানা পুলিশ এবং খাসেরহাটে আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার ও এলাকায় শান্তি ফেরাতে প্রশাসন কার্যকরী পদক্ষেপ নেবে প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
চট্টগ্রামের চান্দগাঁওয়ে পাম অয়েল দিয়ে বোতলজাত সয়াবিন তেল তৈরির কারখানার সন্ধান পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কারখানাটির ভেতরে মজুত করা কয়েক হাজার লিটার পাম অয়েল তেল মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল, ওজনে কারচুপি, অস্বাস্থ্যকর পরিবেশ সহ নানা অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওই প্রতিষ্ঠানকে 2 লাখ টাকা জরিমানা করে। কারখানাটি সাময়িক সিলগালা করে এসব ভেজাল তেল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সংস্থাটি জানায়, চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় সাকসেস অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দীর্ঘদিন ধরেই পাম অয়েল দিয়ে বোতলজাত সয়াবিন তেল তৈরি ও বিক্রির মাধ্যমে গ্রাহকদের সাথে প্রতারণা করে আসছিল। অভিযানের সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকারের চট্টগ্রামের উপপরিচালক ফয়জুল্লাহ। রোজাকে সামনে রেখে অভিযান চলবে বলে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে অবৈধ অস্ত্র উদ্ধারের আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে লক্ষ্মীপুরে জেলা শহরের বশির ভিলায় ঢেউটিন বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নিজের তৈরি বিমান আকাশে উড়ানো তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে মানিকগঞ্জ শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজার এলাকায় তার হাতে 50,000 টাকা তুলে দেন চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রীতা ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। বিএনপির কর্মী সমাবেশ হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে। দুপুরে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু সহ অন্যরা। ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিতরণ শুরু হয়েছে খাগড়াছড়িতে। দুপুরে পৌর টাউন হল প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন হয়েছে গাইবান্ধায়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। টিসিবি পণ্য বিক্রি শুরু হয়েছে টাঙ্গাইলেও। সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক। এছাড়াও এ কার্যক্রম শুরু হয়েছে রাঙ্গামাটিতেও। জেলা কারাগারে অবৈধ লেনদেন ও অনিয়মের বিরুদ্ধে ছাত্র জনতা বিক্ষোভ করেছে চাঁপাইনবাবগঞ্জে। দুপুরে কারাগারের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। 3 মাস উচ্ছেদ অভিযান বন্ধ রাখার সময় চেয়ে প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছে ধামরাইয়ের ইটভাটা মালিক সংগঠন। দুপুরে এই কর্মসূচি পালন করা হয়। ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন হয়েছে নাটোরে। সকালে স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে 4 দফা দাবি তুলে ধরেন বক্তারা। হকারমুক্ত ফুটপাতের দাবিতে মানববন্ধন হয়েছে সিলেটে। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করে নাগরিক সমাজ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।